আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। আজকে আমরা জীববিজ্ঞানের 9 এবং 10 এর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কোষ বিভাজন, অর্থাৎ যারা এখন সেল ডিভিশন। 8 প্লাস 8 এর এমসিকিউ কর্তৃক যে বইটা আছে সেখানে অধ্যায়টার নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধি। তো আমরা এই অধ্যায়টা সম্পর্কে আজকে অল্প কিছু জানার চেষ্টা করব। বেশি কিছু জানাইতে না পারলে ইনশাআল্লাহ 10% 5% হইতে পারলে আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রথমে যাই অধ্যায়টা সম্পর্কে আসলে একটু চেষ্টা করি। দেখেন, প্রথমে রয়েছে অধ্যায়টা যে কোষ বিভাজন। তো প্রথমে আমরা দেখি যে কোষ কি জিনিস। ফার্স্ট আমাদের দেখতে হবে কোষ কাকে বলে। কোষ সম্পর্কে যদি আপনাদেরকে জানানো হয় তাহলে কোষ হলো জীবদেহের গঠন এবং কার্যকারী একক। কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকারী একক। আর একটু যদি বলতে হয় তাহলে হচ্ছে কোষ জীবদেহের গঠন এবং কার্যকারী একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য, ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজম, সুনির্দিষ্ট কিছু প্রোটোপ্লাজম নিয়ে তৈরি এবং পূর্বতন কোনো কোষ থেকে সৃষ্টি। অর্থাৎ এক কথায় আমাদের প্রত্যেকটা জীবদেহ কিন্তু একটা কোষ দিয়ে শুরু হয় এবং একটা কোষ থেকে আরেকটা কোষের জন্ম। যেমন একটা গাছ থেকে আরেকটা গাছের জন্ম হয়, একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর জন্ম হয়, ঠিক একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি হয়। অর্থাৎ কোষ সম্পর্কে যদি বলতে হয়, কোষ পূর্বতন কোনো কোষ থেকে সৃষ্টি হয়ে থাকে। এখন কোষ সম্পর্কে যদি আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে থাকে, আমাদের পৃথিবীতে দুই ধরনের জীব পাওয়া যাবে, একটা হচ্ছে এককোষী জীব আর একটা হচ্ছে বহুকোষী জীব। তো এককোষী জীব সম্পর্কে যদি আপনাদেরকে বলা হয় তাহলে সেটা কি আসলে এককোষী জীব, আরেকটা হচ্ছে বহুকোষী জীব। এখন এককোষী জীব এবং বহুকোষী জীবটা আসলে এককোষী জীব বলতে বোঝায় সাধারণত যেসব প্রাণীর, অর্থাৎ যাদের জীবদেহটা একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে বলা হয় এককোষী জীব। যাদের জীবদেহটা একটা মাত্র কোষ দিয়ে গঠিত, উদাহরণে যদি যাই তাহলে আমরা পাবো ব্যাকটেরিয়া। আমরা পাবো কি অ্যামিবা, আমরা আরো পাবো সবুজ শৈবাল ইত্যাদি। বহুকোষী জীব সম্পর্কে যদি বলা হয়, যাদের জীবদেহ, অর্থাৎ যে সকল প্রাণীর জীবদেহটা দুই বা ততোধিক কোষ নিয়ে যদি গঠিত হয় তাহলে আমরা বলবো সেটা বহুকোষী জীব। এখন এই বহুকোষী জীবের উদাহরণ যদি হয়, সবথেকে বড় উদাহরণ সেটা হচ্ছে মানুষ। তারপরে আমরা বলতে পারি আম, জাম ইত্যাদি। এদের কোষটা সাধারণত বহুকোষ দিয়ে বা বহুকোষী জীবেরা। আমরা কোষ বিভাজনের পরবর্তী যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোষ বিভাজন সম্পর্কে। আমরা একটু দেখি কোষ বিভাজনটা আসলে কি। এখন কোষ বিভাজন সম্পর্কে যদি আপনাদেরকে বলা হয়, সাধারণত কোষ বিভাজন কাকে বলে? এক কথায় সাধারণত যে প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি হয় তাকে সাধারণত বলা হয় কোষ বিভাজন। সেটা কি? মনে করি এটা একটা মাতৃকোষ। একটা মাতৃকোষ থেকে যদি দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি হয় তাহলে তাকে আমরা বলবো সেল ডিভিশন বা কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কি? একটা মাতৃকোষ থেকে, যে প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি হয় বা সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় সেল ডিভিশন। এখন মাতৃকোষকে সাধারণত ইংরেজিতে বলা হয় মাদার সেল, আর অপত্য কোষকে ইংরেজিতে বলা হয় ডটার সেল। এখন কোষ বিভাজন সম্পর্কে আইডিয়াটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে কোষ বিভাজনকে কয় ভাগে ভাগ করা হয়। আমরা কোষ বিভাজনকে যদি ভাগ করে থাকি তাহলে দেখা যাবে কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করা হয়। কোষ বিভাজনকে কয় ভাগে ভাগ করা হবে? 3 ভাগে ভাগ করা হবে। নাম্বার 1 সেটা হচ্ছে অ্যামাইটোসিস। তারপরে আছে তোমার মাইটোসিস।
তারপরে তোমার আছে মাইটোসিস আর এটা হচ্ছে মিয়োসিস। এখন দেখেন আমরা তিনটা সম্পর্কে একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। প্রথমে কোষ বিভাজনকে আমরা ভাগ করলাম প্রায় তিন ভাগে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, আরেকটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিয়োসিস। এখন অ্যামাইটোসিসকে সাধারণত বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এর আরেক নাম হচ্ছে প্রত্যক্ষ, কেন বলে একটু পরে বলবো। এটাকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। এর আরেক নাম হচ্ছে সদৃশ কোষ বিভাজন। এর আরেক নাম হচ্ছে ইকুইও অর্থাৎ সমীকরণিক বিভাজন। একে আরেকভাবে বলা হয় সেটা সমীকরণিক বিভাজন। মিয়োসিস এটাকে সাধারণত বলা হয় হ্রাসমূলক বিভাজন। এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এখন দেখেন কোষ বিভাজনের ফার্স্ট টপিক সেটা হচ্ছে অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে যদি আমরা একটা চিত্র দিয়ে বুঝতে চেষ্টা করি তাহলে দেখেন আপনাদের বইতে যে চিত্রটা আছে সেটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি। প্রথমে কিভাবে দেওয়া আছে। এখন দেখেন ফার্স্ট যদি অ্যামাইটোসিস বুঝতে হয় তাহলে আমাদেরকে চিত্রটা বুঝতে হবে। এটা মনে করেন একটা কোষ শুধু নিউক্লিয়াসটাকে প্রকাশ করেছে। এখন আপনাদের বইতে যে চিত্রটা আছে, যেহেতু আমি সুন্দর চিত্র আঁকাইতে পারি না, তো মনে করেন এখানে নিউক্লিয়াসটা আমরা একটু চেষ্টা করি এখন। আপাতত এইভাবে আমাদের একটু বোঝার চেষ্টা করি। এখন দেখেন অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি আসলে আমরা একটু সংক্ষিপ্তে বোঝার চেষ্টা করি। দেখেন অ্যামাইটোসিস যার আরেক নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। সাধারণত অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সাধারণত নিউক্লিয়াসটা সরাসরি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। এখানে সাধারণত একটা কোষ বিভাজনে শুধুমাত্র নিউক্লিয়াসকে দেখানো হয়েছে। এর কারণটা কি? আমরা জানি একটা কোষের ভিতরে নিউক্লিয়াস ছাড়াও অনেক কিছু থাকে। আমাদের সাইটোপ্লাজম থাকতে পারে, কোষ গহ্বর থাকতে পারে, আমাদের ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। তো এখানে নিউক্লিয়াসকে দেখানো হয়েছে। কারণটা নিউক্লিয়াস জীবদেহের সমস্ত কার্যাবলী তিনি নিউক্লিয়াসই বহন করে থাকে। সমস্ত কার্যাবলী জীবদেহের সমস্ত কার্যাবলী শুধুমাত্র নিউক্লিয়াসই করে থাকে। সমস্ত কার্যাবলী সাধারণত নিউক্লিয়াসই করে থাকে। এই জন্য নিউক্লিয়াস দিয়ে এখানে সাধারণত বোঝানো হয়েছে। এখন দেখেন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এই নিউক্লিয়াসটা সরাসরি দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ একটা কোষ থেকে একটা মাতৃকোষ থেকে সরাসরি দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে। একটা মাতৃকোষ থেকে সরাসরি দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এখন এর যে নিউক্লিয়াসটা অ্যামাইটোসিস প্রক্রিয়ার যে নিউক্লিয়াসটা সাধারণত ফার্স্ট যে পর্যায়ে সেখানে প্রাথমিক পর্যায়ে সাধারণত এই নিউক্লিয়াসটা একটু লম্বা হতে শুরু করে। দেখেন লম্বা হতে শুরু করে। তারপরে সাধারণত এর মাঝের অংশটা সাধারণত সরু হতে শুরু করে। এর মাঝের অংশটা সরু হতে শুরু করে এবং পাশের মানে উপরের সাইডের অংশটা মোটা হতে স্টার্ট করে। তাহলে কি মাঝের অংশটা সরু হতে শুরু করবে, উপরের অংশটা মোটা হতে শুরু করবে। এবং এই মাঝের অংশটা ক্রমশ সরু হতে এক সময় দেখা যাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা সময় দেখা যাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন এইটাই মূলত অ্যামাইটোসিস প্রক্রিয়া। অ্যামাইটোসিস প্রক্রিয়া সাধারণত জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া নয়। সাধারণত এটা ডিরেক্টলি একটা কোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। এখানে কোনো ধারাবাহিকতা নেই। জটিল এবং ধারাবাহিকতা এখানে সাধারণত নাই। এখন অ্যামাইটোসিস কোষ বিভাজন আসলে কাদের হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে হয়ে থাকে। নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে হয়ে থাকে। কারা সেগুলো? যেমন শৈবাল, সবুজ শৈবাল বা নীলাভ সবুজ শৈবাল, আর আছে তোমার অ্যামিবা, তারপরে আছে ইস্ট। এগুলোর ক্ষেত্রে সাধারণত
মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে, যার আরেক নাম প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে ডিরেক্টলি একটা কোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে। এই মাইটোসিস কোষ বিভাজনটা যদি আমি ফার্স্ট আরেকবার বলি, সাধারণত এখানে আমাদের জেলিয়ার যে নিউক্লিয়াসটা সাধারণত প্রথমে ধীরে ধীরে লম্বা হতে শুরু করবে এবং ক্রমশ সরু হতে হতে একসময় দুইটা অংশে ভাগ হয়ে যাবে। এটা আছে মাইটোসিস কোষ বিভাজন। এটা ঘটে থাকে সাধারণত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে, শৈবাল, অ্যামিবা, ইস্ট ইত্যাদি সাধারণত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এর পরের যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে মাইটোসিস। আসলে মাইটোসিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন মাইটোসিস যদি বুঝতে হয়, মাইটোসিস এবং অ্যামাইটোসিস দুইটাই সেম। এখান থেকেও একটা কোষ থেকে ডিরেক্টলি দুইটা কোষের সৃষ্টি হবে, একটা মাতৃকোষ থেকে ডিরেক্টলি দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে, এখানেও তাই। কিন্তু এইটা জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া নয়, কিন্তু মাইটোসিস জটিল এবং ধারাবাহিক একটা প্রক্রিয়া, জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট পরিমাণ মানে একটা ধারাবাহিকতা আছে এর। এবং মাইটোসিস প্রক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটু চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে মাইটোসিস প্রক্রিয়াটা আসলে কি। এখন দেখেন, আমি যদি চিত্র আঁকিয়ে বোঝানোর চেষ্টা করি, তো মনে করেন আমরা মাইটোসিস প্রক্রিয়াটা একটু বুঝতে চেষ্টা করি। সেটা হচ্ছে, মনে করেন এটা একটা আমাদের কোষ, আর এইগুলোকে বলা হয় ক্রোমোজোম। এগুলোকে কি বলা হয়? ক্রোমোজোম। আমরা জানি ক্রোমোজোম হচ্ছে সাধারণত জীবের বৈশিষ্ট্য বহনকারী জিন, ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমের গুরুত্ব অনেক অপারেশন আমরা এটা দ্বিতীয় চ্যাপ্টারে অনেক সুন্দরভাবে বুঝেছি। এখন এই ক্রোমোজোম, মনে করেন এখানে 4টা ক্রোমোজোম আছে মনে করেন সাপোজ, কারণ আমরা জানি আমাদের যে দেহে সাধারণত 46টা ক্রোমোজোম থাকে, আমাদের যে দেহে 46টা ক্রোমোজোম থাকে। তো এখানে আমি 4টা দিয়ে দেখাইছি। এখন এই ক্রোমোজোমগুলো সাধারণত সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এবং মাতৃকোষের অর্থাৎ মাদার সেলের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হবে। অর্থাৎ আমাদের মাদার সেলে যতটা ক্রোমোজোম থাকবে, এখানে যে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে এবং আমাদের অপত্য কোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকবে, মাতৃকোষেও সেম ক্রোমোজোম থাকবে। এখন আমাদের মাদার সেলের গঠন যেমন হবে, এর এবং এই দুইটা অপত্য কোষের গঠনও সেম গঠন হবে, সেম। এবং মাদার সেল যে গুণ সম্পন্ন হবে, মাদার সেলের যে গুণটা থাকবে, যে গুণ সম্পন্ন থাকবে, দেখা যাবে যে অপত্য কোষের সেম গুণ সম্পন্ন সেম আকৃতি থাকবে। অর্থাৎ আমি যে এক বাক্যে বলি, মাইটোসিস প্রক্রিয়ায়ও কি হবে, একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে এবং এদের আকৃতি সমান হবে। মাতৃকোষের যে গুণাগুণ অপত্য কোষের গুণাগুণও সেম হবে। শুধু সাধারণত মাইটোসিস কোষ বিভাজনের ধারাবাহিক প্রক্রিয়ার ফলে জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য ধারাবাহিকতার মাধ্যমে চলতে থাকে। এখন মাইটোসিসের গুরুত্ব যদি আসি, মাইটোসিসের যে গুরুত্ব, সাধারণত আমরা যদি মাইটোসিসের গুরুত্ব আসি, দৈহিক বৃদ্ধি ফার্স্ট আছে, দৈহিক বৃদ্ধি। অবশ্যই মাইটোসিসের ফলে সাধারণত দৈহিক বৃদ্ধি হয়ে থাকে, কারণ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। অবশ্যই এটা ধারাবাহিকতা আছে। এখন মাইটোসিসকে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে, আমরা একটু পরেই এই ধাপগুলো সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। মাইটোসিসের প্রথম যে ধাপটা, সেটাকে সাধারণত বলা হয় প্রোফেজ, যার বাংলা হচ্ছে সাধারণত প্রাথমিক পর্যায়ে। আরো কয়েকটা আছে প্রোমেটাফেজ ইত্যাদি, একটু পরে আমরা এটা আলোচনা করব। মাইটোসিস কি? সাধারণত মাইটোসিস হচ্ছে একটা কোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে, ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে যা থাকবে অপত্য কোষ ক্রোমোজোমের সংখ্যা সাথে থাকবে, এর গঠনও সেম হবে। এখন দেখেন আমরা নেক্সট টপিক, সেটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনটা কি। আমরা একটু মাইটোসিস সম্পর্কে একটু পরে আরো জানব। সাধারণত এটাকে পরোক্ষ কোষ বিভাজন কেন বলা হয়ে থাকে? সাধারণত এটা একটা ধারাবাহিকতা আছে, জটিল এবং ধারাবাহিকতা আছে, এই জন্য এটাকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। এটাকে কেন সদৃশ কোষ বিভাজন বলা হয়ে থাকে? কারণ এইখানে দেখা যাবে যে এখানে যতগুলো ক্রোমোজোম আছে, এখানে ঠিক ততগুলো ক্রোমোজোম আছে, অর্থাৎ
সেম ক্রোমোজোম সংখ্যার যে সংখ্যা সেটাকে বলা হয় সদৃশ। এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজনও বলা হয়ে থাকে। কারণটা কি? সাধারণত এর যে একটা ধারাবাহিকতা আছে, এর যে ক্রোমোজোম সংখ্যার সংখ্যা, এর যে গঠন আকৃতি গুণ সম্পূর্ণ সেম হওয়ার কারণে এদেরকে সমীকরণিক বিভাজনও বলা হয়ে থাকে। এরপরে দেখেন আমাদের আছে মিওসিস কোষ বিভাজনটা কি? মাইটোসিস কাদের ঘটে? মাইটোসিস সাধারণত উদ্ভিদের যেমন কাণ্ড, তারপরে মুকুল, হ্যাঁ, বর্ধনশীল পাতা ইত্যাদির ক্ষেত্রে সাধারণত এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। অর্থাৎ এক কথায় মাইটোসিস কোষ বিভাজনের ফলে আকৃতিটা বৃদ্ধি পায়। কাণ্ড, তারপর বর্ধনশীল পাতা, এখানকার আকৃতিটা বৃদ্ধি পায়, তারা বাড়তে শুরু করে তাদের। এখন আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনটা আসলে কি? মিওসিস কোষ বিভাজনটাকে যার আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। আমরা মিওসিস কোষ বিভাজনটা একটু বোঝার চেষ্টা করি। আমি এগুলো একটু মুছে দিই। মিওসিস কোষ বিভাজনটা কি আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি। দেখেন, নাম হচ্ছে মিওসিস কোষ বিভাজনটার নাম হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এখন মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে, মনে করেন এখানে আমাদের ক্রোমোজোম আছে 4টা। মিওসিস কোষ বিভাজন ক্ষেত্রে সাধারণত দেখা যায় মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার থেকে অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ অপত্যকোষের যে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক। দেখেন, মিওসিস সাধারণত দুইটা ধাপে হবে। একটা হচ্ছে মায়োসিস 1 বা মিওসিস 1 বা মায়োটিক 1। মায়োটিক 1 আর একটা হচ্ছে মায়োটিক 2। মায়োটিক, আপনারা যখন ইন্টারমিডিয়েট উঠবেন তখন এটার অনেক বিস্তারিত আলোচনা, মায়োটিক 1 কি, ধাপটা কি, সেখানে ডিপ্লোটিন থাকবে, প্যাকাডিন থাকবে ইত্যাদি ইত্যাদি। তো এসএসসি লেভেল এবং 8 এর লেভেলের জন্য এটা দরকার নেই। এবং এর মাঝখানে যে পর্যায় সেটাকে বলা হয় ইন্টারকাইনোসিস। ইন্টারকাইনোসিস বা ইন্টারকাইনেসিস। এখন সাধারণত মিওসিস কোষ বিভাজন সম্পর্কে যদি বলতে হয়, এখানে সাধারণত দেখা যায় এটাকে বলা হয় মায়োসিস 1 পর্যায় অর্থাৎ মায়োটিক 1 পর্যায়ে। দেখা যায় এখানে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা দেখা যাবে যে এখানে এসে মায়োটিক প্রথম পর্যায়ে অর্থাৎ মায়োটিক 1 এ সাধারণত অর্ধেক হয়ে গেছে। মায়োটিক 1 এ অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক। এর পরে যদি মায়োটিক 2 তে যাওয়া হয়, দেখা যাবে যে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা। তাহলে মায়োসিস বিভাজনটা কি আমরা এক বাক্যে বলতে পারি? যে প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে 4টা অপত্যকোষের সৃষ্টি হয়। একটা মাতৃকোষ থেকে কয়টা? 4টা অপত্যকোষ। 4টা, 1 2 3 4, 4টা অপত্যকোষের সৃষ্টি হবে, সেটাকে বলবো আমরা মিওসিস বিভাজন। এখন মিওসিস বিভাজনের যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেমন ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা আমি 4টা দিছি, আর অনেক ক্রোমোজোমটা আমাদের দেহে সাধারণত ক্রোমোজোমের সংখ্যা 46টা। এখন আমাদের মিওসিস বিভাজনটা হয়ে থাকে কাদের? উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে। এখন মিওসিস কেন হয়? আমি যদি বলি উচ্চ শ্রেণীর জীব এবং নিম্ন শ্রেণীর জীব, উচ্চ শ্রেণীর জীব এবং নিম্ন শ্রেণীর জীব। এখন দেখেন, উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে সাধারণত নিষেকের পূর্বে জনন মাতৃকোষে সাধারণত মিওসিসটা হয়। নিষেকের পূর্বে জনন মাতৃকোষে। কেন? কারণ এটা বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, সেটা একটু পরে বুঝবো। নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে যদি যাই, তাহলে দেখতে হবে যে নিষেকের পরে জাইগোট সৃষ্টির সময় সাধারণত ওদের, অর্থাৎ জাইগোট সৃষ্টির সময় ওদের সাধারণত জাইগোট সৃষ্টির পরে সাধারণত ওদের কি হয়? মিওসিস হয়ে থাকে। তাহলে মিওসিস উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে কখন হবে? নিষেকের পূর্বে জনন মাতৃকোষে। সাধারণত জনন মাতৃকোষে কেন? কারণ পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ, আমরা জানি পুংজনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড এবং স্ত্রী জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। দুইটা মিলনের ফলে যখন জাইগোট সৃষ্টি হয় তখনই কিন্তু 2n হবে। কিন্তু না, পুংজনন কোষও 2n এবং স্ত্রী জনন কোষও 2n। কারণ আমাদের দেহকোষটা সাধারণত, আমাদের জীবদেহটা সাধারণত ডিপ্লয়েড কোষ দিয়ে তৈরি, আর সাধারণত নিম্ন শ্রেণীর জীব যারা আছে তারা হচ্ছে হ্যাপ্লয়েড। কারণ তাদের যে কোষ দেহটা সাধারণত ওদের
এন, ওদের যে কোষ দেহটা সেটা এন, আর আমাদের যেটা সেটা হচ্ছে টুয়াইস এন। এখন দেখেন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডটা আসলে কি আমরা একটু বুঝি, তার আগে এটা আরেকবার বলি যে মিওসিস কি। মিওসিস হচ্ছে সাধারণত একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষের সৃষ্টি হবে, এবং মিওসিসকে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? সাধারণত অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, এটার কারণে সাধারণত মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। যদি অর্ধেক না হতো, যদি মনে করেন এখানে চারটা আছে, যদি মাইটোসিসের মতো এখানেও চারটা হতো, এখানেও চারটা হতো, তাহলে কত হতো? আটটা, 4 আর 4 8। আবার যদি 14, তাহলে এইভাবে বাড়তে থাকতো 16টা এইভাবে, তাহলে কি জীবের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু থাকতো না। এখন দেখেন সাধারণত দুইটা ধাপে হয়ে থাকে, একটা আছে মায়োটিক 1 আর একটা আছে মায়োটিক 2। এখন এর মাঝখানে যে ধাপ সেটাকে বলে ইন্টারকাইনেসিস। ইন্টারমিডিয়েটটা আরো হায়ার লেভেলে গেলে এটা আরো সুন্দর বোঝা যাবে। মায়োটিক 1 এবং মায়োটিক 2টা কি? সাধারণত মায়োটিক 1 এর ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এখানে চারটা মাতৃকোষ, চারটা কোষ ছিল, এখানে অর্ধেক হয়ে গেছে। তো মায়োটিক 2 তে দেখা যাবে যে এখান থেকে আবার অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হবে। এখন উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে নিষেকের পূর্বে জনন মাতৃকোষে সাধারণত মিওসিস হয়, এবং নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে জাইগোট সৃষ্টির পরে সেটা হয়। কেন? আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাপ্লয়েড কি এবং ডিপ্লয়েডটা আসলে কি আমরা একটু দেখি। এখন দেখেন হ্যাপ্লয়েডটা আসলে কি, আমরা এটা অনেকে হয়তো বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডটা আসলে কি একটু দেখি। হ্যাপ্লয়েড একে সাধারণত বলা হয় এ, এবং ডিপ্লয়েডকে বলা হয় টুয়াইস এ। অর্থাৎ আমি এটা যদি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, মনে করেন এটা একটা কোষ, সাপোজ এটা একটু বড় করে আঁকাই। মনে করেন এটা একটা কোষ, এখন ওর মধ্যে ক্রোমোজোম আছে মনে করেন একটা, মনে করেন এটা একটা ক্রোমোজোম, মনে করেন এটা একটা ক্রোমোজোম, আর এখানে ক্রোমোজোম আছে দুইটা, ক্রোমোজোম আছে। আর হ্যাপ্লয়েড কি? হ্যাপ্লয়েড আছে শুধু এন, ডিপ্লয়েড কি? টুয়াইস। এখন হ্যাপ্লয়েডটা দেখেন, মনে করেন যে এইখানে ক্রোমোজোম আছে একটা, এখানে ক্রোমোজোম আছে দুইটা। এখন সাপোজ এটা মনে করেন চুলের রং পরিবর্তনের যে জিন, সেটা মনে করেন সাপোজ পি, বা প্রোটিন তৈরির জিন মনে করেন সাপোজ পি। অর্থাৎ এটা একটা ক্রোমোজোম, এই অংশটা মনে করেন যে প্রোটিন তৈরির জিন তৈরি করে, বা চুলের রঙের যে জিনটা সেটা মনে করেন এটা। তাহলে এখানে কয়টা কপি পেলাম? প্রোটিন তৈরির জিন বা যেটাই ভাবেন না কেন সেটা কপি পেলাম একটা। এই সেম অর্থাৎ প্রোটিন তৈরির জিন এখানে কপি পাবো কয়টা? দুইটা কপি। সেম কপি পাবো কয়টা? দুইটা। অর্থাৎ হ্যাপ্লয়েডের ক্ষেত্রে আমরা কপি পাই একটা, ডিপ্লয়েডের ক্ষেত্রে আমরা কপি পাই দুইটা। এখন সাপোজ মনে করেন যে আমরা এখানে সাপোজ আমি এক্সাম্পল দিই, মনে করেন যে এখানে দুইটা মার্কার আছে, অর্থাৎ এখানে আমাদের হ্যাপ্লয়েডের ক্ষেত্রে একটা মার্কার, এখানে আমাদের জিন সেম জিন, প্রোটিন তৈরির জিন, চুলের রং পরিবর্তনের জিন, বা গায়ের রং পরিবর্তনের জিনগুলো, অর্থাৎ প্রত্যেকটা কপি পাবো একটা, সেম কপি আমরা ডিপ্লয়েডের ক্ষেত্রে 2 পাবো। এখন মানুষের যে কোষ সেটা হচ্ছে সাধারণত টুয়াইস এ, এবং আমাদের নিম্ন শ্রেণীর জীব যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, এদের যে সাধারণত আমাদের হ্যাপ্লয়েড, এদের যে কোষটা সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এ। অর্থাৎ ডিপ্লয়েড থাকা সুবিধা না হ্যাপ্লয়েড থাকা? ডেফিনেটলি ডিপ্লয়েড থাকা সুবিধা, কারণ আমার এখন যদি দুইটা মার্কার থাকে আর এখানে একটা মার্কার, দুইটার কাজই এক, এটা দুইটা দিয়ে লেখা যায়, এটা দিয়েও দুইটা দিয়ে লেখা যায়। কিন্তু কপি যদি থাকে দুইটা, তাহলে একটা গেলেও আরেকটা দিয়ে লিখতে পারবো, কিন্তু এখানে যদি একটা কপি কালি শেষ হয়ে গেলে কিন্তু শেষ। তাহলে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের পার্থক্য বেসিক্যালি কি? একই জিন, এখানে থাকবে একটা আর এখানে থাকবে কপি দুইটা, এটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। তো আমি বলছিলাম উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে সাধারণত উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে আমাদের যে নিষেকের পূর্বে জনন মাতৃকোষে সাধারণত মিয়োসিস হয়, কারণ নিষেকের পূর্বে পুংজ জনন কোষও 2n, স্ত্রী জনন কোষও কিন্তু 2n। অর্থাৎ এখানে যদি আমাদের মিয়োসিসটা না হয়, এখানে যদি মিয়োসিসটা না হয়, তাহলে কিন্তু মিয়োসিসটা আগে থেকে ঘটতে হবে, আগে থেকে যদি ঘটে যায় তাহলেই কিন্তু জীবের চারটি বৈশিষ্ট্য সাধারণত টিকে রাখা সম্ভব। আর সাধারণত ডিপ্লয়েডের ক্ষেত্রে কি হবে, হ্যাপ্লয়েডের ক্ষেত্রে কি হয়, যেহেতু তাদের যে কোষটা, তাদের যে দেহকোষটা সাধারণত এন, তাহলে তাদেরকে নিশ্চিত পুং এবং স্ত্রী জননকোষের মিলনের ফলে তখন যখন তাদের টুয়াইস এন হবে, তখনই তাদের আবার মিয়োসিস বিভাজন সম্ভব। তাহলে নিষেকের আগে এবং পরে বিষয়টা
আশা করি মোটামুটি 9 এর এটা নাই, তারপরে হয়তো বুঝাইতে পারছি, মানে মোটামুটি এটলিস্ট। তাহলে দেখেন আমাদের কোষ বিভাজন সম্পর্কে আমরা প্রথমে পাইছিলাম কোষ বিভাজন কাকে বলে। কোষ বিভাজনকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা আছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা আছে মিয়োসিস। এখানে অ্যামাইটোসিসটা কি বললাম, মাইটোসিসের কয়েকটা ধাপ বাকি, এখন একটু বলবো। আর নেক্সট যেটা সেটা হচ্ছে মিয়োসিস। মিয়োসিসের গুরুত্ব অপরিসীম। এখন মাইটোসিস সম্পর্কে আমাদের একটু জানা লাগবে আর একটু বেশি। এখন আমরা একটু দেখি বা এটা সম্পর্কে আরেকটু জানা যায় কিভাবে। মাইটোসিসের ধাপসমূহ এটা আমরা একটু দেখি, যে মাইটোসিস সম্পর্কে আমাদের আরেকটু জানা উচিত। আমরা একটু দেখেন মাইটোসিস সম্পর্কে যদি বলা হয়, মাইটোসিসের সাধারণত ধাপ 5টা। কারণ একটা কোষ বিভাজনের অর্থ, একটা কোষ মনে করেন এটা বিভাজিত হবে, এর অর্থই হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন। সাধারণত মাইটোসিসের ক্ষেত্রে দেখা যাবে মাইটোসিসের যে নিউক্লিয়াসের বিভাজন এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এবং সাইটোপ্লাজমের যে বিভাজন এটাকে বলা হয় সাধারণত সাইটোকাইনেসিস। এখন নিউক্লিয়াসের বিভাজন কি ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস। কারণটা কি, সেটা কোষ বিভাজনের অর্থ হলো নিউক্লিয়াসকে বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। এখন নিউক্লিয়াসের যে ক্যারিওকাইনেসিস যে বিভাজন, এটা সাধারণত 5টা ধাপ বেসিক্যালি। তো তারপরে নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পূর্বে এর কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, যেটাকে বলা হয় ইন্টারফেজ। অর্থাৎ নিউক্লিয়াস বিভাজিত হওয়ার আগে পূর্বে এর কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, যেটাকে বলে ইন্টারফেজ। অর্থাৎ টোটাল ধাপটা পাবো আমরা মোট 6টা ধাপ পাবো। তো আমরা একটু লিখি। প্রথম যে ধাপটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে প্রোফেজ। যার আরেক নাম হচ্ছে তোমার প্রাক পর্যায়, অর্থাৎ প্রাথমিক পর্যায়। সেকেন্ড যদি আমরা বলি সেটা হচ্ছে প্রোমেটাফেজ। যার আর এক হচ্ছে প্রাক মধ্য পর্যায়। থার্ড যদি আমরা যাই তাহলে আমরা পাবো তোমার মেটাফেজ। যার আরেক নাম হচ্ছে মধ্য পর্যায়। চতুর্থ যেটা পাবো সেটা হচ্ছে অ্যানাফেজ। এটাকে বলা হয় সাধারণত গতি পর্যায়। 5 নাম্বারটা যেটা পাবো সেটা হচ্ছে টেলোফেজ। যেটাকে বলা হয় তোমার অন্ত পর্যায় বা শেষ পর্যায়। এখন দেখেন আমরা এটা সম্পর্কে একটু বিস্তারিত দেখি। দেখেন মাইটোসিসের যে ধাপগুলো সম্পর্কে, আমি মাইটোসিস সম্পর্কে একটু আগে বললাম যে মাইটোসিসটা কি আসলে। তো মাইটোসিসের যে নিউক্লিয়াসের বিভাজন সেটাকে বলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের সেটাকে বলে সাইটোকাইনেসিস। এবং ইন্টারফেসটা কি, নিউক্লিয়াসের বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, সেটাকে বলা হয় সাধারণত ইন্টারফেস। মাইটোসিসের যে 5টা ধাপ, প্রথম যেটা ধাপ সেটাকে বলে প্রোফেজ, সেকেন্ড সেটাকে বলে প্রোমেটাফেজ এবং থার্ড সেটাকে বলে মেটাফেজ এবং চতুর্থটাকে বলে অ্যানাফেজ এবং পঞ্চম সেটাকে বলে টেলোফেজ। এবং এর বাংলা নাম হচ্ছে প্রাক পর্যায় বা প্রাথমিক পর্যায়, একটু পরে আমরা বিস্তারিত যাব। এবং প্রোমেটাফেজ যেটাকে বলে প্রাক মধ্য পর্যায় এবং থার্ড যেটা মেটাফেজ সেটাকে বলে মধ্য পর্যায় এবং অ্যানাফেজ যেটাকে বলে গতি পর্যায় এবং টেলোফেজ যেটাকে বলে অন্ত পর্যায়। ওইখানে অবশ্যই আমাদের এইগুলো সম্পর্কে ভালোভাবে জানা উচিত। এখন মাইটোসিসের সম্পর্কে যে বিষয়গুলো আছে এটা আমাদের একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, চিত্র সহকারে আমরা বারবার একটু প্র্যাকটিস করবো, তাহলে হয়তো কিছুটা হলেও এই সম্পর্কে আমাদের আইডিয়া থাকবে। আমরা দেখেন যে এখানে আমাদের যে কোষ বিভাজনটা ছিল, এখানে
অ্যামাইটোসিসের গুরুত্ব অপরিসীম, মাইটোসিসের গুরুত্ব অপরিসীম, মিওসিসের গুরুত্ব অপরিসীম। কারণ এক একটা উচ্চ শ্রেণীর জীব এবং নিম্ন শ্রেণীর জীবে ঘুরে থাকে। তবে মিওসিসটা অনেক গুরুত্বপূর্ণ। হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়ে থাকে? মাইটোসিসের আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা সবারই জানা উচিত। আমরা একটু পরে এগুলোর বিস্তারিত আলোচনায় যাব, এগুলোর একটু পরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। তার আগে আমরা মাইটোসিস সম্পর্কে আরেকটু জেনে রাখি। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে মাইটোসিস একটা জটিল এবং ধারাবাহিক পর্যায়, এবং মাইটোসিসের যে ধারাবাহিকতা এটা যদি মিস হয়ে যায় তাহলে সাধারণত অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন আমরা সবাই জানি প্যাপিলোমা যে ভাইরাসটা আছে, প্যাপিলোমা যে ভাইরাসটা আছে, সাধারণত এই প্যাপিলোমা ভাইরাসের কারণে সাধারণত জরায়ুতে ক্যান্সার হয়ে থাকে। এটার কারণটা কি? সাধারণত প্যাপিলোমা ভাইরাসের যে জিনটা আছে সেটা মনে করেন E6 এবং E7। প্যাপিলোমা ভাইরাসের যে জিন সেটা হচ্ছে কি E6 এবং E7। এখন কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী যে প্রোটিন, কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী যে প্রোটিন, মানে যে কোষ বিভাজনের যে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে যে প্রোটিনটা, সাধারণত এই প্রোটিনকে এই E6 এবং E7 জিনটা সাধারণত স্থানচ্যুত করে ফেলায়, সরিয়ে ফেলায়। যখনই এই E6 এবং E7 জিনটা প্রোটিন নিয়ন্ত্রণকারী কোষ বিভাজনে প্রোটিন নিয়ন্ত্রণকারী জিনকে সরিয়ে ফেলায়, তখন সেখানে দেখা যায় অস্বাভাবিক কোষ বিভাজন। এবং যখনই অস্বাভাবিক কোষ বিভাজন স্টার্ট হবে তখন দেখা যাবে যে টিউমার সৃষ্টি হবে। যার আরেক নাম হচ্ছে অর্বুদ, বাংলায় বলা হয়। এখন টিউমার থেকে যখনই প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাবে এবং জিনগুলো কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিনকে সরিয়ে ফেলাবে, তখন দেখা যাবে যে সেখানে অস্বাভাবিক বৃদ্ধি স্টার্ট হয়েছে এবং টিউমার সৃষ্টি হবে। টিউমার থেকে সাধারণত দেখা যাবে যে সেখানে ক্যান্সার সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ খুবই মারাত্মক। এই জন্য মাইটোসিসের গুরুত্ব অনেক বেশি। কারণ মাইটোসিসের গুরুত্ব কেন বেশি? দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে মাইটোসিস অনেক গুরুত্বপূর্ণ। আরও যদি কিছু বলা হয় তাহলে আমাদের দেখতে হবে যে গুণগত বৈশিষ্ট্যের যে স্থিতিশীলতা অর্জন, এটা কিন্তু মাইটোসিসের গুরুত্ব অর্জন। এক কথায় মাইটোসিস যেহেতু একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং মাইটোসিস যেহেতু একটা জটিল এবং ধারাবাহিকতা আছে, সেক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। আমরা এটা সম্পর্কে যদি বলতে পারি যে সুশৃঙ্খল বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, নির্দিষ্ট আয়তন রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, বংশবৃদ্ধি আমরা যদি বলি। তারপর এখানে আরেকটা আছে যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, এটা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে মাইটোসিসের যে ধারাবাহিকতা, অবশ্যই এটা ধারাবাহিকভাবে চলতে যদি না চলে তাহলে আমাদের অনেক সমস্যা হবে। তাহলে কি আমরা প্রথম থেকে যেগুলো বুঝলাম যে মাইটোসিস কি, অ্যামাইটোসিস কি, মিওসিস কি, এটার ধাপগুলো এবং এটার কেন গুরুত্ব বেশি, আমরা একটু এটা পরীক্ষায় যখন আসবে তখন একটু আমাদের মাইটোসিস এবং মিওসিসের পার্থক্যটা কি। সাধারণত এখানে একটু বলবেন যে মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের একবার বিভাজন হবে, এবং প্রোটোপ্লাজমের একবার বিভাজন হবে। নিউক্লিয়াসের একবার বিভাজন এবং সাধারণত আমরা যদি মিওসিসের ক্ষেত্রে যাই সেখানে নিউক্লিয়াসের দুইবার বিভাজন ঘটে থাকে এবং নিউক্লিয়াসের দুইবার বিভাজিত হয়। এবং সেখানে আমরা যদি বই থেকে দেখি নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। যেহেতু নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, সেক্ষেত্রে মিওসিসে অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা এইটা আপাতত আমরা এখন একটু বুঝবো যে মাইটোসিসের ধাপসমূহ, যেটা আমরা চিত্র সহকারে বোঝার চেষ্টা করব।